মতো ঘোষণা করা হয়েছে, জামাত বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে, নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেটা আমি বলছিলাম যে 64 জেলায় ডিসি নিয়োগ করতে পারে নাই, একবার ডিসি নিয়োগ হয়েছিল, সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যে যে তালগোল অবস্থা আর কি, সে বিষয়টা আমি বিনাকিদা আপনার কাছে আসবো। ইলিয়াস, আপনার কাছ থেকে একটু শুরু করি, মাহমুদের পরে আপনি কি মনে করছেন যদি একটু সংক্ষেপে বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দেখছেন আপনি? পিনাকিদা, মিনার রশিদ ভাই ওনারা সিনিয়র মানুষ, ওনাদেরকে দিলেই ভালো হতো আমার আগে। জুনিয়র টেনশন, জুনিয়র পালস একটু বোঝা দরকার। একদম সিনিয়রের পরে জুনিয়র পালস, তারপর আমরা পিনাকিদা এবং মিনারের কাছে যাবো। যাই হোক, পিনাকিদাকে স্বাগত আমাদের এখানে। আমরা এটা মনে হয় আজকে 3 নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই। কারণ আমার মনে আছে যে 71 টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত, সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড। এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান, আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো। এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো, সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ, এই অর্থনীতির খবরটা নিত, কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো। সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত, এবং এর আগেও যখন মনসুর আহমেদকে করতো, আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু, খুব খুব বাজে ভাবে তাকে করতো, খুব ছোট করে কথা বলতো। তো যাই হোক, উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মুজাম্মেল বাবু এটা করতো না। তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা করতে, যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত, তারা পিনাকিদার গত 2 দিন আগের একটা ফেসবুক পোস্ট যদি আপনারা দেখেন, যারা আমাদেরকে নিয়ে এতদিন বিষোদ্গার করেছিল, তাদের এটা শর্ত দিতে লাগবে কেন? তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই মানুষগুলোকে এইভাবে অপমান করেছে। আমরা তো পাকিস্তান থেকে বাংলাদেশে যাইনি, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই, তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক, নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে, পিনাকিদাকেও দুর্বৃত্ত বলা হয়েছে। তো এগুলো তো নিজে থেকেই করা দরকার। এখন সেগুলো করতে হলে কি করতে হবে? যেই টেলিভিশন পত্রিকাগুলো এগুলো করেছে সেইখানে তো সেই লোকগুলোকে যেতে হবে, সেই লোকগুলো তো যায় নাই। সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত আগে যারা ছিল তারাই বসে আছে। শুধু টেলিভিশন চ্যানেলে যারা বিএনপি নামধারী কিছু লোকজন গিয়ে তারপরে সেটা দখল করেছে, নিজের একটা সুন্দর চেয়ার নিয়েছে, সেই চেয়ারে বসে সে মাসে মাসে 2 লাখ 3 লাখ বেতন পাবে, এইটুকুই তার জন্য যথেষ্ট। যেই রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন, সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিকভাবে করা দরকার এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া দরকার, সেই পরিকল্পনা নেওয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই। ধরেন গতকালকে পরশুদিন গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশে বিএনপি গত 15 বছরে, বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, জাতীয় পার্টির মতো এরকম চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই। তো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, এখনো তারা জীবন দিবে। গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন? কোথাও না, এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। অথচ এই ঘটনাটা যদি আজকে এই সরকার পতনের আগে জামায়াত এরকম কোনো কিছু করতো, আওয়ামী লীগের একজনকে মারতো, আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো। সেটা কিন্তু হচ্ছে না। আমার এই জায়গায় আপনারা যেই কজন আছেন সবাই নির্যাতিত। মিনার রশিদ ভাই, পিনাকিদা, মাহমুদুর রহমান ভাই, আপনাদের কথা তো বাদই, আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে আটক করা হয়েছে। এই দেশের কোথায় ছিল এই সুশীলরা? কেউ বাংলাদেশে বসে একজন, আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল, একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে করতে হবে? আমার পরিবারের যাদেরকে নিয়ে একবার এই থানায়, একবার ওই জেলায়, ওই জেলার পুলিশ সুপার কল করছে, ডিজিএফআই ডাকাচ্ছে, এসবি ডাকাচ্ছে, কখনো গিয়ে বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না? আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই, আমার বাবার সম্পত্তি আমার বাবা বাড়ি করে দিয়ে গিয়েছে, সেই বাড়ি গিয়ে দখল করতে গিয়েছে। তো এই সুশীলরা তো কথা বলে নাই। এখন এই যে শেখ হাসিনার যে ফোন রেকর্ড বের হয়েছে না, এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে, হয়তো সেটা সম্ভবও না, কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা।
এটা আমার কাছে একদমই সন্দেহজনক। বাংলা, আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা শক্তির কারণে শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারছে না। বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে। সব জায়গায় তাদের লোকজন, কিন্তু তাদের আওয়াজ কমেছে। তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না। যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে। তো আমি আমার আলোচনা, এই রাজনৈতিক ভবিষ্যৎটা কি দেখেন, মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ যদি এরকম চলতে থাকে, এটা যদি এরকম চলতে থাকে, হ্যাঁ আমরা বিজয় এনেছি। ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ, পিনাকিদার মানে যে চিন্তা ভাবনা, ওনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই, আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ, উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই। আমি বলছি দেখেন ভাই, উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই। উনি যে কাজগুলো করছে এই কাজগুলো করাবে না। যদি করাইতো ওই উপরে উপরে চিল্লাপাল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুইয়া দিত। কিন্তু উনি যে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে, এখান থেকে অনেক কিছু শিখার আছে। আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে, সে রয়ের এজেন্ট হইতে পারে না। যদি হয় তাহলে পিনাকিদা বিশাল বড় আকারের অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে। সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি। ওইটা ডাইমেনশন ঠিক নাই। পিনাকিদা মনস্তাত্ত্বিক ভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং না, এটা আমি শেষ করে দিচ্ছি যে পিনাকিদা যেই কাজগুলো করে, পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই 71 সালের আপনার 72 সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে, এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায়, যেটা মাহমুদুর রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে, 10 বছর থাকতে হবে, কোনো রাজনীতি চলবে না। এরকম কিছু মানুষ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে, অনেকদিন ক্ষমতায়, সে এরকম কিছু বলে। সে বলেছে একটা সংস্কার করবে, তারপর চলে যাবে তারা। কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো, বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে। ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে, এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না, অন্য কারোর মাধ্যমে সেটা করা সম্ভব। এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে, এই আলোচনায় তারা ভেটো দেবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটো দিচ্ছে এখন। সো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে, এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয়, পাত্তাই না দেয়, বা পিনাকিদা বলেন, মাহমুদুর রহমান বলেন, আপনি বলেন, মিনার রশিদ বলেন, মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে, তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই। তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে। তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে, সেটা যদি করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি। এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ ইলিয়াস। পিনাকিদা, একটু আপনার কাছে আসি। এই পর্যন্ত ধরেন আপনি আমার সাথে অনেক আগে, আরো 3 বছর আগে বোধহয় আমরা সর্বশেষ শো করছিলাম এই চ্যানেলে। তো কিভাবে দেখেন, মানে আপনি নিজেও তো আসলে ধরেন কথা বলতে যে অনেক রকমের আক্রমণের শিকার হয়েছেন, অনেক রকমের ভার্সন আপনাকে নিয়ে করা হয়েছে, তারপর আপনি চালিয়ে গেছেন। এবং আপনার যেই এত ফ্রান্সের যে ব্যস্ত জীবন, তার মধ্যেও যেই মানে পড়াশোনা করে তথ্য দিয়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ দিয়ে যে তুলে ধরা, তো তাতে আপনি এর মধ্যে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন আপনার অনুষ্ঠানগুলোয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আমরা আরেকটু স্পেসিফিক আপনার কাছে শুনতে চাই যে এই এখন আপনার অবস্থানটা কি মনে করেন, কিভাবে দেখছেন, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? ধন্যবাদ কনক। এখানে আরো ধন্যবাদ মাহমুদ ভাই, ইলিয়াস এবং মনির ভাই। আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে, জানে না বোধহয় এটা দর্শকেরা, আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সম্ভবত মনির ভাইয়ের সাথে, মিনার রশিদ ভাইয়ের সাথে, তারপরে কথাবার্তা বলি ইলিয়াসের সাথে। তো 2 দিন আগেই বোধহয় কথা বললাম আমি, ইলিয়াসের সাথে কথা বলা হয়, মাহমুদ ভাইয়ের সাথে কথা বলা, আপনার সাথে তো হয়। তো আমরা যে অ্যাক্টিভিজমটা বিগত সময়কালে চালিয়ে গেছি, আমরা পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক একটা নির্ভরশীলতার মাধ্যমে এটা আমরা চালিয়েছি।
এবং আমাদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা কোন দিকে যাচ্ছি, কি করব, কি করা উচিত সেটা নিয়ে। যেমন ইলিয়াস আমাকে 2 দিন আগেই বোধহয়, না 1 সপ্তাহ আগে বোধহয় ফোন করলো। ইলিয়াস ফোন করলে বললো যে দাদা ওই যে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা নিয়ে একটু ধরেন, আমরা সবাই মিলে একসাথে একটু কথা বলি। আমি ইলিয়াসকে বলছিলাম যে যদি সংবিধান পরিবর্তন করি তাহলে তো জাতীয় সঙ্গীত, এটা আমার স্ট্যান্ড ছিল আর কি, জাতীয় সঙ্গীত এমনিতেই পরিবর্তন হয়। তো ইলিয়াস আমাকে বোঝালো যে না, এটা কিন্তু নাও হইতে পারে। হ্যাঁ, মানে সংবিধান পুরোটা পরিবর্তিত হলে জাতীয় সঙ্গীতটা আগেরটাই থাকলো, এটাও হইতে পারে। তো আমরা এই লেভেল পর্যন্ত, খুঁটিনাটি বিষয় পর্যন্ত কিন্তু আলোচনা করি, শেয়ার করি পরবর্তী বিভিন্ন জনের, এই এখানে যারা আছে অ্যাটলিস্ট আমরা এটা শেয়ারটা করি। তো আমাদের এই সবারই যেটা চাওয়া, এটা কমন চাওয়া, যেটা মানে হয়তো আমাদের অনেকের বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন আছে, তো কমন চাওয়া যেটা, সেটা 1 নাম্বার হচ্ছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ এই স্বৈরশাসন, তীব্র স্বৈরশাসন, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা, এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ এটা করছে। সো আওয়ামী লীগের রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে। 3 নাম্বার, বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে, হাসিনা সরকারের মাধ্যমে, সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত গুটায়। আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি। 3 নাম্বার। 4 নাম্বার, বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়, এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয়। এই 4টা আমাদের আকাঙ্ক্ষা। আমি মনে করি যে এই ব্যাপারে আমরা সবাই, এখানে যারা আছি 4-5 জন, আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফার। তো তারপরে একটা বিপ্লব হলো, এই বিপ্লবটা যে হয়ে যাবে, এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি, মানুষজন আমাকে বলতো যে আপনি তো প্রত্যেকদিন হাসিনারে ফেলায় দেন। হ্যাঁ, আমি দেখাইছি এটা, কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে। এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে। এবং আমার এটা এখানে ইলিয়াস যতই বলুক, ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক, আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনে স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে, এটা সম্ভব না। কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম, সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না, কাছাকাছিও যেতে পারলাম না। মানে আমরা বলি এক কথা, হয় আর এক কথা। আমরা বলি বিপ্লব, সরকার বিপ্লবী হলো না। মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার? কয়েকজনের যেত, ছাত্র নেতাদের যেত অবশ্যই, আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নামছিলেন, শুভ্র ভাই আর প্রফেসর ইউনূসকে জেলে পাঠানো হতো। এই কয়েকজন, 5 জন ছাড়া, 6 জন ছাড়া এই সরকারের আর কারো কিচ্ছু হতো না, যেমন ছিল তেমনই থাকতো। এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন, এটা করতেন, সেটা করতেন, যাতায়াত করতেন, কোনো সমস্যা হতো না, দেশ ছাড়তে হতো না, কিচ্ছু হতো না। তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না, তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে? উনি যে আসলেন, সরকারে আসলেন, বসলেন, তাহলে এই যে এত রক্তপাত, এত কান্না, এত অশ্রু, এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন? যারা আছেন, আমরা বাদ দিলাম, মানে প্রফেসর ইউনূস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্ররা ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না, কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না, কিন্তু ওনারা যে আছেন, ওনাদের কি উচিত হয়েছে যে এই পজিশনটা নেওয়ার? উচিত হয়নি। নৈতিকভাবে এটা কিন্তু মরালি রাইট না। আবার আর একটা জিনিস দেখেন, মানে আমি শুধু মরালি রাইটের কথাই বলতে চাই না, আমি আর একটা জিনিস দেখেন যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। মানে ধরেন কনক স্যারের চ্যানেলের একটা শক্তি আছে, ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে, এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে, তাই না? এত সাবস্ক্রাইবার, ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে, যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে। হ্যাঁ, আমি এটা চ্যানেল দিয়েই বোঝাই। ধরেন কনক, আপনার সাবস্ক্রাইবার কত এখন?
এই 9 কাছাকাছি, 9 লাখের কাছাকাছি। 9 লাখ সাবস্ক্রাইবার। তো এইটা কিন্তু আপনার চ্যানেলের একটা অর্গানিক একটা শক্তি, মানে কনক সার্ভার বাদ দিলেও আপনার চ্যানেলের একটা অর্গানিক শক্তি হচ্ছে 9 লাখ সাবস্ক্রাইবার আছে, যার কাছে আপনি চ্যানেলে যাই তোলেন না কেন, আপ করেন না কেন, একটা নোটিফিকেশন যাবে এবং তাদেরকে দেখার জন্য ইউটিউব নিজের তরফ থেকেই তাদেরকে বলবে যে আসো এখানে দেখো, তোমার এই চ্যানেলে নতুন কন্টেন্ট আপ হয়েছে, তাই না? এটা কিন্তু চ্যানেলের একটা অর্গানিক শক্তি। হ্যাঁ, বাট এটার সাথে কনক সারোয়ার একজন ফিগার হিসেবে তার শক্তিটা যুক্ত হয়ে এই কনক সারোয়ার চ্যানেলের যে ওভারঅল ইনফ্লুয়েন্স সেটা তৈরি হয়, তাই না? আমার চ্যানেলও তাই, ইলিয়াসের চ্যানেলও তাই। তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে, অর্গানিক শক্তি। রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে, তার ব্যুরোক্রেসি থাকে, তার প্রশাসন থাকে, তার ইনস্টিটিউট গুলো থাকে, এগুলো সবগুলো মিলেই শক্তি। এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয়, তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয়। এখন ধরেন আমি যদি বলি, আমি কারো নাম ধরে বলতে চাই না, ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কতখানি ইম্পর্টেন্ট? 0, 0। মানে পলিটিক্যালি ওনার ইনফ্লুয়েন্স কি? মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন, উনি যদি রাস্তায় দাঁড়াইতেন, ওনার কাছে এসে কয়জন কথা বলতো, কারা যেত? হ্যাঁ, বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো, আমরা আজকে এইটার ব্যাপারে আমি প্রতিবাদ করব, এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন, ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, আজকে আসেন আমরা আজকে প্রতিবাদ করব, বন্যা হয়েছে প্রতিবাদ করবো, উনি উপদেষ্টা না, কয়জন লোক আসতো ওনার ডাকে? তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কি? শূন্য। তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে, তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারাল যে ক্ষমতা, পাওয়ার, সেটার বাইরে যেতে পারে না, সেটাকে ছাপিয়ে যেতে পারে না। এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে। আমরা যদি এটা ক্ষেত্রে দেখি, ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, একটা রাষ্ট্র ছিল, কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন, তাই না? তো সেই জিনিসটা যখন হলো না, তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায়, মানে বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ক্ষমতার মধ্যে, এবং এটা বিপ্লবী সরকার হয় না, এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছেন, হ্যাঁ, কিছু পারছেন না দিতে। তো সেই জন্য মাহমুদ ভাই যেটা বললেন যে স্লো, এটা ফাংশন করছে, যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে, সেটা অনেক স্লো, এটা খুব এফেক্টিভ না, সেটা সেই কারণেই হচ্ছে। এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে, তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে, তো আনসারে বিদ্রোহ হচ্ছে, ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন, তাহলে তো কি হলো, তাই না? তাহলে তো হবে না। তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে। হ্যাঁ, তো ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে, এখানে যদি কনক স্যার ইলিয়াস যেই ফ্রাস্ট্রেশনের কথা বললো যে এই কাজ করছে মিডিয়া, আমাদেরকে ডেমোনাইজ করেছে, আমাদেরকে অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি। ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে, এখন এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে, ও প্রেস ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন? আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো, বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে, ডেইলি স্টার কাজ করছে, এই কাজটা করতে পারতো? বলেন, আমি অনেস্টলি জানতে চাচ্ছি। ইলিয়াস যদি থাকতো, পারতো না।
পারতো না। তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই, ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই, শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স, বাংলাদেশে প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারত। আমি এখনো মনে করি যে মাহমুদ ভাই যদি দেশে থাকতেন, এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন, বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক অনেক পাল্টে যেত। উনি কথা বলতেন, উনি মাঠে যেতেন, উনি কর্মসূচিতে যেতেন, উনি ডাক দিতেন জনগণকে, উনি সেমিনারে যেতেন, উনি দরকার হলে প্রফেসর ইউনূসের সাথে কথা বলতেন। আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না, এবং আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই পরিস্থিতিটাকে অনেকটা পরিবর্তন করে দিতে পারত। আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে, যে আমি ইলিয়াসের সাথে কথা বলছি যে কেন ইলিয়াস যেতে পারবে না, এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে, এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি। তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং, আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি, যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি, মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল, তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ। তাহলে এই বিপ্লব ব্যর্থ, কারণ এই বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারলো না। এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন, একটা সহনীয় সোকল্ড সেকুলার শাসন যেন না হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যদি সত্যিকার অর্থেই ওইদিকে এগোতে চায়, এবং যার কিছু সাইন, এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে, সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলা, এই গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতো যে এটা ডিজিএফআই এর জন্য লিখতে পারিনি, এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, লিখছে কয়েকদিন আগে লিখছে। আমার কাছে দেখেন, আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি এটা, যে কয়দিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে, বা বিএনপি আক্রমণ করছে, এটা লিখছে। আর এখন তারা লিখতে পারছে না, তাহলে সমস্যাটা কোথায়?